কোন ছেলে বলেছে এই কথা? এক্ষুনি দেখাবি। ওর এত বড় কলিজা একদম ছোট করে দেব। বল কে বলেছে? মেঘের গাল ছেড়ে হাত ধরে যেতে নেয়, তবে মেঘ জায়গায় দাঁড়িয়ে নড়ছে না। রুদ্রের এমন আচরণে সে ভয় পেয়ে যায় যদি সত্যি ঝামেলা করে। আপনার সমস্যা কি? আমাকে যা খুশি বলুক। আপনি এত হাইপার হচ্ছেন কেন? রুদ্র দাঁড়িয়ে যায়, চুপচাপ কপালে স্লাইড করছে রাগ কমাতে। তাকে কিছু বলতে না দেখে মেঘ সাইড কেটে যেতে নেয়। রুদ্র তার হাত ধরে ফেলে। নিচে যাবে না এখন, আগে পিন মেরে ভালোভাবে ঠিক করবে। মেঘের কাছে এক্সট্রা পিন নেই, পিহুর থেকে নিতেই যেতে নিয়েছিল, তবে রুদ্রের আটকানোতে তাকে আরেকটু রাগাতে বলে। তো আমি তো ঠিক করব না, এমনিই ভাল লাগছে, সব ছেলেরা তাকাবে। কথাটি যেন আগুনে ঘি ঢালার জন্য যথেষ্ট। রুদ্র এবার যেন কন্ট্রোলের বাইরে। মেঘকে ধাক্কা মেরে দেয়ালের সাথে লাগিয়ে তার দুই গাল আবারও চেপে ধরে। তুই কি রাস্তার মেয়ে? তোর শরীর যাকে তাকে দেখাবি? মেঘ ব্যথায় হাত সরানোর চেষ্টা করছে, তবে রুদ্রের শক্তির কাছে পেরে উঠছে না। সে বুঝছে না তাকে তো বউ হিসেবেই মানে না, তো এত কিসের রাগ? রুদ্র চিল্লিয়ে বলে ওঠে। এই রুদ্র তার জিনিসে কারোর ছায়াও পড়তে দেয় না, সেখানে তার বউকে এভাবে খোলামেলা রাখবে ভাবলি কি করে? মাথায় ঢুকায় রাখিস, যতদিন এই রুদ্রের নামের সাথে জড়িয়ে আছিস ততদিন অন্য কেউ তোর দিকে তাকাতেও পারবে না। মেঘ তাচ্ছিল্য করে বলে। আপনাকে যে কেউ এসে জড়িয়ে ধরতে পারবে সেটা কিছুই না। আর আমার দিকে তাকিয়েছে বলেই এখন আমার দোষ। মেঘের কথায় রুদ্র কর্কশ গলায় বলে। আমি কাউকে বলিনি আমাকে জড়িয়ে ধরতে, ওই মেয়ে হুট করে এসে ধরলে আমার কি করার? তবে তুই নিজের শাড়ি ঠিক রাখতে পারিসনি, সেটা তোরই দোষ। বলেই হাত ছেড়ে দরজা দিয়ে বের হতে হতে বলে যায়। এখানেই থাকবে, আমি বিহুকে খুঁজে পিন নিয়ে আসি। দরজা লাগিয়ে রাখো। মেঘ মুখ ভেঙচিয়ে খাটে গিয়ে বসে, নিজের গাল ঘষছে আর বিড়বিড় করছে। গন্ডারের হাত। 2 মিনিট পর হঠাৎ দরজায় টোকার শব্দে মেঘ ভাবে হয়তো রুদ্র এসেছে, তাই গিয়ে দরজা খোলে। তবে বাইরে সামিয়াকে দেখে ভ্রু কুঁচকে যায়। সামিয়া হাতে দুটো গ্লাস নিয়ে ঢুকতে ঢুকতে বলে। এখানে একা একা কি? শাড়ি ঠিক করতে এসেছিলাম। নাও, আসার পর তো কিছু খাওনি, এটা খাও, ভালো লাগবে। মেঘের কপালে কিছুটা চিন্তার ছাপ পড়ে। সামিয়া তারা তো খেয়াল রাখছে হঠাৎ, তবে এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয়। গ্লাসটা হাতে নিয়ে থ্যাঙ্কস বলে। মেঘের খাওয়া শেষ হতেই সামিয়া উঠে দাঁড়ায়। মেঘ, তুমি থাকো, আমাকে আব্বু ডেকেছিল, আসছি। মেঘ আচ্ছা বলে উঠে দাঁড়ায় দরজা লাগানোর জন্য, তবে উঠতেই মাথা চক্কর দিয়ে ওঠে। সাথে সাথে বসে যায় আগের জায়গায়। চারিদিক কেমন ঘোলাটে লাগছে, তারপর আর কিছুই হুঁশ নেই। রুদ্র পিহুর থেকে পিন নিয়ে সেই রুমে আসতেই ভ্রু কুঁচকে যায়। দরজা লাগিয়ে রাখতে বলেছিল, এই মেয়ে খুলে রেখেছে। যেই একটা ধমক দিবে ভেবে ঢুকে পড়ে, তবে ঘরে ঢুকতেই হতভম্ব হয়ে যায়। হ্যান্ডস আপ। चिंगम। हैंड्स अप। चिंगम की चांगुस। चिंगम की चांगुल से बचना इम्पॉसिबल। কোমরে আঁচল বেঁধে খাটের উপর দাঁড়িয়ে হাতের চিরুনি বন্দুকের মতো রুদ্রের দিকে তাক করে দাঁড়িয়ে আছে মেঘ। What the? রুদ্র অবাক হলো। কি এই মেয়ের? সামনে এগোতে যাবে মেঘ লাফিয়ে ওঠে, মুখ দিয়ে বলছে। डिचकाओ एके आछो 999 कॉल लगाओ। ব্যাটম্যান কই? ডাক সুপারম্যান ডাক। হেলিকপ্টার নামাও। ডাকাত এসছে। ভ্রুম ভ্রুম ভ্রুম। রুদ্রের পা সেখানেই থেমে যায়। এটা কি মেয়ে? কি করছে? কি সব বলছে? রুদ্র বিস্ময় নিয়ে বলে। Meg, what are you doing? তৎক্ষণাৎ মেঘ টলতে টলতে তেড়ে আসে রুদ্রের দিকে। তার থেকে খাটো হয়, পা উঁচু করে, তবে শরীরের ব্যালেন্স করতে পারছে না, পড়ে যেতে নেয়। রুদ্র তার কোমর পেঁচিয়ে ধরে রাখে। এবার মেঘ চিরুনিকে চাকুর মতো করে রুদ্রের গলায় ধরে। এই মেঘ কেডা? হ্যাঁ, আম চিংগাম স্যার। যা আছে সব বের কর। না 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 কিছু একটা ভেবে বলে। না না না, এটা তো জনের ডায়লগ। রুদ্র কিছুই বুঝছে না, সে হাসবে না সিরিয়াস হবে। মেঘের মুখের এক্সপ্রেশন খুবই ফানি লাগছে, আবার এমন করছে কেন সেটাও বুঝে উঠছে না। তবে রুদ্রের ভাবনা কাটে মেঘের কান্নায়। হুট করে ঠোঁট ভেঙে কেঁদে ওঠে মেঘ। চোখে পানি নেই, তবে মুখে শব্দ। রুদ্র ঘাবড়ে যায়, দ্রুত মেঘকে টেনে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। কি হয়েছে, কাঁদছো কেন?
মেঘ রুদ্রের কথায় ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। তার মুখের দিকে হঠাৎ এক অদ্ভুত কাজ করে বসে। রুদ্র যেন একদম জমে গেছে। মেঘ রুদ্রের দুই গাল টেনে ধুম করে ডান গালে একটা কিস করে বসে। তারপর মুখের একদম সামনে গিয়ে চোখ বড় বড় করে রুদ্রের পুরো মুখ দেখতে লাগে। আপনি না অনেক কিউট, দেখলেই মনে চায় একদম চকলেটের মতো খেয়ে ফেলি। একটু খাই। বলেই হা করে কামড় দিতে এগোয়। রুদ্র দ্রুত মেঘের মুখ ধরে ফেলে। সে বেশ বুঝতে পারছে মেঘ ড্রাঙ্ক, নয়তো এসব কথা মেঘের মুখে সজ্ঞানে ভাবের জন্মেও বেরোবে না। মেঘকে ধরে বিছানায় বসায়। এই স্টুপিড, তুমি কি কিছু উল্টাপাল্টা খেয়েছো? কি হয়েছে? রুদ্রের কথায় মেঘ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে গালে একটা আঙ্গুল দিয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। মেঘের এই এক্সপ্রেশন দেখে রুদ্র আর হাসি কন্ট্রোল করতে পারেনি, জোরে হেসে ওঠে। একদম বাচ্চাদের মতো বিহেভ করছে। রুদ্র মেঘের গাল টেনে বলে ওঠে, মেঘ, তোমাকে খুব কিউট লাগছে, একদম বেবি মেঘ। রুদ্র হাসছে, তবে বেচারার হাসি বেশিক্ষণ স্থির হয়নি। মেঘ আবারও কেঁদে ওঠে, তবে এবার চোখ বেয়ে পানি বেরোচ্ছে। রুদ্র ভড়কে যায়। এই মেঘ, কি হয়েছে? ব্যথা পেয়েছো কোথাও? খারাপ লাগছে? রুদ্রের বুকে ধাক্কা মেরে তার থেকে দূরে সরিয়ে দেয়। অসহায় কণ্ঠে বলে ওঠে, আপনি না খুব খারাপ। আমাকে আজ অব্দি একটাও গিফট দেননি। আমার সাথে ভালো করে কথা বলেন না। আমাকে একটু ভালোবাসেন না। কিন্তু এই ডাইনিকে ঠিকই ভালোবাসেন। তাকে ঠিকই গিফট দেন। তার সাথে হেসে কথা বলেন। তো আমায় বিয়ে করেছেন কেন? তাকেই বিয়ে করতেন। আমি কি বলেছি রুদ্র আমায় বিয়ে করুন? রুদ্রের কপালে ভাঁজ পড়ে। অবাক হয়ে বলে, আমি আবার কাকে ভালোবাসি? কি সব বলছো? মেঘ আবারও ডুকরে কেঁদে ওঠে। আমি কি খুব খারাপ? আমাকে কি একটু ভালোবাসা যায় না? জানেন, আব্বু মারা যাওয়ার পর আমাকে না কেউ একটু আদর করেনি, ভালোবাসেনি। আব্বু তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি তো মানিনি। তাহলে আমাকে কেন সবাই অপয়া, অলক্ষী বলে দূরে সরিয়ে দেয়? রুদ্র হতবাক হয়ে শুনছে মেয়েটির ভেতরে চাপা কষ্ট। মেঘ একটু থেমে আবার বলে ওঠে, বড় আম্মু, বড় আব্বু, বড় আব্বু যাই আমাকে সাপোর্ট করতো, বড় আব্বু যে আমাকে সাপোর্ট করতো, ভালোবাসতো, তবে এখন উনিও আমাকে ঘৃণা করেন। আমার খোঁজই নেননি। আর আমার মা তো আমাকে ছোট থেকে অপছন্দ করে। আমি একটু আদর পাওয়ার লোভে কত কেঁদেছি জানেন। কিন্তু আম্মু রিমিকে আদর করতো, আমাকে করতো না। উল্টো আমার উপর রাগ দেখাতো, মারতো। আচ্ছা, কোনো মা কি তার পেটের মেয়ের সাথে এমন করতে পারে? কিন্তু আমার মা এমন করতে পারে। রুদ্রের ভীষণ খারাপ লাগছে। মেঘকে টেনে এক হাতে জড়িয়ে ধরে। মেয়েটা হুঁশে নেই, তবে মনের ভেতর চেপে রাখা সব কথাই বলছে। রুদ্র ভীষণ অবাক। এইটুকু মেয়ে এত কষ্ট সহ্য করেছে, খুব মনোযোগ দিয়ে শুনছে তার অভিযোগগুলো। তার কথায় সাড়া দিতে মাথা নেড়ে বুঝায় না। মেঘ হেসে বলে, আপনাকে একটা সিক্রেট বলি। আমি না বড় হয়ে সবসময় ভাবতাম বিয়ে করে অনেক দূরে চলে যাব আর তাদের কাছে ফিরবো না। আমাকে বিয়ে পাগলি মেয়ে ভাবছেন তাই না? কিন্তু আমি বিয়ের পাগল না। শুনেছিলাম বিয়ের পর সবার হাজবেন্ড তাদের বউকে অনেক ভালোবাসে, আদর যত্ন করে। তাই আমিও বিয়ে করতে চাইতাম। অন্তত আমার বর আমাকে ভালোবাসবে। আমি না ভেবে রেখেছিলাম তখন জামাইয়ের সাথে অনেক সুখে সংসার করব। ছোট সংসার হবে, আমাকে অনেক ভালোবাসবে। কিন্তু না, আমি অনেক বড় একটা সংসার পেয়েছি। মা বাবার ভালোবাসা শ্বশুর শাশুড়ির থেকে পাচ্ছি। কিন্তু যার সাথে সংসার করি সে আমাকে চায় না। সে আমাকে বউ হিসেবেই মানে না। তার মনে অন্য কেউ। তাহলে এত কিছু পেয়ে কি লাভ হলো? রুদ্র নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে মেঘের মুখ পানে। তার ভেতরে তোলপাড় চলছে। তার প্রতি মেঘের এত অভিযোগ, নিজের প্রতি রাগ হচ্ছে। আসলেই তো তাদের সম্পর্ক আর 5টি স্বামী স্ত্রীর মতো না। তবে বিয়ে করে কি মেঘের জীবন নষ্ট করলো সে? কিন্তু অন্য চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। তার মনে কেউ আছে, সেটা মেঘে কে বলেছে? তার তো এমন কেউ নেই।
মেঘ তার মাথাটা রুদ্রের কাঁধে রাখে, ফুঁপিয়ে ওঠে। রুদ্র তাকে শান্ত করতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তখনই সেখানে পিহু আর সামিয়া আসে। মেঘ দরজার সামনে সামিয়াকে দেখে রেগে যায়। রুদ্রকে ছেড়ে উঠে যায় তার দিকে, ডিরেক্ট সামিয়ার চুল ধরে। এই ডাইনি, তুই আবার এসছিস আমার জামাই কেড়ে নিতে? লজ্জা করে না তোর? হঠাৎ আক্রমণে সামিয়া বুঝে ওঠেনি, তবে মুহূর্তে মেঘের কথা শুনে শুকনো ঢোক গেলে, এই রে, এই মেয়ে যদি বলে দেয় সেদিনকার কথা, তাহলে তো বাস খাবো। তাই মেঘের কথার মাঝে চিল্লানো শুরু করে। আহ মেয়ে, করছো কি? রুদ্র ভাইয়া দেখো না কি করছে মেঘ, পিছু ছাড়া। পিহু রুদ্র দ্রুত ও মেঘকে ফুললি ছাড়িয়ে আনে ড্রাঙ্ক। তার থেকে। সেই কখন থেকে রুদ্র উল্টোপাল্টা মেঘকে আচরণ চেপে করছে। ধরে বলে, আমি ওকে নিয়ে যাচ্ছি গাড়িতে, তোরা গেলে আপুকে বলে আয় ফাস্ট। পিহু চিহ্নিত হয়ে বলে, তুমি ওকে একা নিয়ে যেতে পারবে যেই অবস্থা? পারবো। সামিয়া পিহু চলে যায় এরশাদুল চৌধুরীর উদ্দেশ্যে। এদিকে রুদ্র মেঘের শাড়ির আঁচল একদম শরীরে পেঁচিয়ে দেয়। তাকে ধরে কোনো রকমে বেরিয়ে আসে। মেঘ একবার এদিকে ছুটে নেয় তো আবার ওদিকে। গেটের সামনে আসতেই বাঁধে আরেক ঝামেলা। পেছন থেকে তানিয়া রুদ্র রুদ্র ডেকে ছুটে আসে, একদম তাদের সামনে এসে দাঁড়ায়। ন্যাকামি করে বলে, কই ছিলে তুমি? কতক্ষণ ধরে খুঁজছি। কোথায় যাচ্ছ? এসো আমরা কাপল ডান্স করব। মেঘ যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। দ্রুত টলতে টলতে রুদ্রের হাত থেকে নিজেকে ছাড়িয়ে শাড়ির আঁচলটা রুদ্রের মাথার উপর দিয়ে ঢেকে দেয়। বাসর ঘরে বউকে যেভাবে ঢেকে বসিয়ে রাখে ঠিক তেমন করে, শুধু এটা করেই চুপ নেই সে। রুদ্রকে কভার করতে দুই হাত দুই দিকে ছড়িয়ে একদম তানিয়ার সামনে দাঁড়ায়। তানিয়া মেয়েটি অবাক হয়ে চেয়ে আছে। মেঘ চোখ বড় বড় করে রেগে বলে, এই শাকচুনি, আমার হ্যান্ডসাম জামাইয়ের দিকে এত কিসের নজর? আর একবার টাচ করলে তোকে টাকলু বানায় টাকলা টাকলা গানে নাচবো, পরে শেখ হাসিনার মতো লুকিয়ে পালাবি। এইটা আমার পুকি জামাই, খালি আমার, শুনেছিস? রুদ্র মাথা থেকে আঁচল সরিয়ে নেয়, সাথে সাথে ইচ্ছে করছে নিজের মাথায় নিজে বাড়ি দিতে। মেঘকে ধরতে ধরতে বলে, বোন কিছু বলিস না, এখান থেকে যা প্লিজ, আমার পরে আর উছলাইস না। বলতে বলতে মেঘকে টেনে টুনে গাড়ির দিকে নিয়ে আসে। এদিকে তানিয়া বেচারি মুখ ভোঁতা করে সেখানেই দাঁড়িয়ে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে তার। গাড়ির সামনে আসতেই রুদ্র দরজা খোলে, তবে মেঘ রুদ্রের হাত ফসকে দৌড়ে গাড়ির সামনে গিয়ে রাস্তায় বসে পড়ে। এদিকটা পার্কিং এরিয়া, মানুষজন নেই। রুদ্র তাড়াতাড়ি মেঘের সামনে গিয়ে হাঁটু মুড়ে বসে। মেঘ কি করছো? এটা রাস্তা, উঠে আসো, আমরা বাসায় যাব। তবে মেঘ নাছুরবান্দা, সে যাবে না। না না না, আমি যাব না, আমি আইসক্রিম খাবো। কিনে দেবো তো, তুমি আসো আগে গাড়িতে, তারপর দিচ্ছি। তবে মেঘ তার কথায় অটল। আপনি আমাকে একটু ভালোবাসেন না, একটা আইসক্রিমেই তো চেয়েছি শুধু। রুদ্র হতাশ, এই মেয়ে আজকে নাকানি চুবানি খাওয়াচ্ছে তাকে, আবার কান্না শুরু। তাকে সামলাতে মেঘের দুই গাল ধরে আদরের সুরে বলে ওঠে, না না, আমি তোমাকে অনেক ভালোবাসি তো, সত্যি কিনে দেবো। দেখো এখানে কোনো দোকান নেই, সামনে আছে, সেখান থেকে কিনে দেবো। মেঘ ফ্যাল ফ্যাল করে তাকায় রুদ্রের দিকে। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? রুদ্র মেঘকে কোলে তুলে নেয়, গাড়িতে বসাতে বসাতে তপ্ত শ্বাস ফেলে বলে, ভালোবাসি কিনা জানি না, তবে তোমার আশেপাশে থাকতে ভালো লাগে। তোমার কান্না আমার সহ্য হয় না, তোমার কিছু হলে আমার খুব খারাপ লাগে। এক কথায় তুমি আমার অভ্যেস হয়ে গেছো। মেঘের মাথায় কিছুই ঢোকেনি, তাকে পেছনের সিটে বসিয়ে দেয়। তখন পিহুরাও চলে আসে। পিহু দ্রুত গাড়িতে উঠে মেঘকে ধরে বসে থাকে। পিহুকে দেখে মেঘ অবাক চেহারা করে, তার নাক গাল টানা শুরু করে। আরে তুমি তো আমার বান্ধবী পিহুর মতো দেখতে। পিহু বেচারির নাক মুখ লাল হয়ে গেছে মেঘের টানাটানিতে। আরে বোন মাফ কর, আমি এই পিহু রে। তখনই সামিয়া রুদ্রের পাশের সিটে বসে। মেঘের নজর সেদিকে যায়, পিট পিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা কে। মুহূর্তেই রেগে যায়। রুদ্র গাড়ি স্টার্ট দিবে এমন মুহূর্তে মেঘ চিল্লিয়ে ওঠে, এই ডাইনি সামনে কেন এসছে আমার জামাইয়ের কাছে? একমাত্র আমি বসবো। এই মেয়ে, সর সর। বলতে বলতে সে গাড়ির ভেতর দিয়ে সামনের সিটে চলে যাচ্ছে। এদিকে রুদ্র তাকে ধরে সামিয়াকে বলছে, তুই পেছনে চলে যা।
সামিয়া রেগে মেগে পেছনে গিয়ে বসে, মেঘ সামনে বসে। পেছনে ফিরে সামিয়াকে ভেঙচিয়ে দেয়। সামিয়ার আগে কটমট করছে। পিহু মেঘের এসব দেখে হাসতে হাসতে শেষ। রুদ্র তাকে সিট বেল্ট বেঁধে দিয়ে স্পিডে ড্রাইভ করছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় যাবে বলে। মেঘ একটা রিক্সা দেখে বলে ওঠে। আরে হেলিকপ্টার? সামিয়া বিরক্তি নিয়ে বলে। ওইটা রিস্কা, হেলিকপ্টার মাটিতে চলে নাকি আজব? মেঘ মুখ ফুলিয়ে বলে। না না না, ওইটা হেলিকপ্টার। হেলিকপ্টার মাটিতে চলে আর রিক্সা আকাশে ওড়ে, তাই না? রুদ্রের দিকে তাকিয়ে প্রশ্ন করে। রুদ্র মাথা নেড়ে হুম করে। মেঘের আজব আজব কথা শুনতে শুনতে গাড়ি চলছে। হঠাৎ গাড়ির সামনে একটা লোক চলে আসায় দ্রুত বেগ কষে, যার ফলে হাতে একটু ব্যথাও পায়। হাত ঝাড়তে ঝাড়তে বলে। শিট, একটুর জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যেত। কেয়ারলেস পিপল। তবে মেঘের কথায় চটজলদি হতভম্ব হয়ে পাশে ফিরে তাকায়। মেঘ জানালা দিয়ে অর্ধেক বডি বের করে রেখেছে। কাউকে বলছে। ওই হালার পুত দেখে চলতে পারিস না? চোখ কি বাসায় বউয়ের কাছে রেখে এসছিস? ভুঁড়ি নিয়ে হাঁটতে পারিস না তো ভুঁড়িটাও বাসায় বউয়ের কাছে রেখে আসতি। আমার গেদুর আব্বুটা তোর জন্য ব্যথা পায়। ও শিট। দ্রুত মেঘকে টেনে গাড়ির ভেতরে ঢুকায়। লোকটি রেগে মেগে তেড়ে আসছে। হুদাই ঝামেলা করতে চায় না এই সময়, তাই মেঘকে এক হাতে চেপে ধরে অন্য হাতে গাড়ি স্টার্ট দেয়। এই মেয়ে আবার কখন কি বলে দেয় কে জানে। সামিয়া এসব দেখে বলছে। কি বেয়াদব মেয়ে, শিক্ষা দীক্ষা নাই নাকি? কোথায় কিভাবে কথা বলতে হয় জানে না। মেঘ ঠোঁট উল্টে সামিয়ার দিকে একবার তাকায় তো রুদ্রের দিকে তাকিয়ে কান্না ভাব করে বলে ওঠে। এই ডাইনি আমায় বকা দিয়েছে। ওই আমার মা গো, আমি এর বিচার চাই, আমার মা গো। রুদ্র মেঘের বিলাপ শুনে ফিক করে হেসে ওঠে, সাথে পিহু হাসতে হাসতে পেট ব্যথা। তাদের হাসি দেখে মেঘ আরও বিলাপ করে বলে। আমাকে বকা দিয়েছে আর ওরা হাসছে। ওই আমার মা গো। রুদ্র মনে মনে বিড়বিড়ায়। এই মেঝে পুরাই কার্টুন। পিহু সামিয়ার উদ্দেশ্য করে বলে। আপু দেখছো না, মেঘ নিজের হুঁশে নেই। এই অবস্থায় শিক্ষার কথা কিভাবে বলো? পিহুর কথায় বিরক্তি প্রকাশ করে। অন্যদিকে ফেরে সে। অন্যদিকে মেঘ বেশ কিছুক্ষণ চুপচাপ রাস্তা দেখছিল। হঠাৎ রাস্তায় এক মহিলাকে দেখে এমন এক আবদার করে বসে যে রুদ্রের সাথে সাথে নাকে মুখে কাশি উঠে যায়। পিহু নিজেও লজ্জায় পড়ে যায়। সামিয়া তোর আগে কটমট করে তাকিয়ে আছে। আমিও প্রেগনেন্ট হব, ওই মহিলার মতো পেট ফুলিয়ে হাঁটবো। আমাকে প্রেগনেন্ট করে দিন না। বলে রুদ্রের দিকে অবুঝের মতো তাকিয়ে আছে মেঘ। গাড়ি এক সাইডে পার করে রুদ্র দুই ঢোকে এক বোতল পানি খেয়ে ফেলে বেচারা। প্রসঙ্গ চেঞ্জ করতে বলে। মেঘ আইসক্রিম না খাবে বলেছিলে, এনে দিচ্ছি, দাঁড়াও। মেঘ তাড়াতাড়ি রুদ্রের হাত ধরে তাকে আটকে দেয়। ঠোঁট হালকা উল্টে করুণ সুরে বলে। না না না, আগে বলেন আমাকে পেট ফুলিয়ে দেবেন। রুদ্র পারলে গাড়ি ভেঙে মাটির নিচে ঢুকে যাবে। বোনদের সামনে বইয়ের এমন আবদার, নাউজুবিল্লাহ। দেখো মেঘ, তোমার ফেভারিট চকলেট ফ্লেভার আইসক্রিম আনছি, কেমন? না না না, আমাকে আগে ফুলিয়ে দিন, নয়তো আমি কাঁদবো। রুদ্র পরে ফাঁসাদে। মেঘকে থামাতে বলে ওঠে। হ্যাঁ হ্যাঁ, ফুলিয়ে দেবো নে, এবার থামো প্লিজ। রুদ্রের কথায় কান্না থেমে যায় মেঘের। মুখে হাসি ফুটে ওঠে। পিহু মুখ চেপে হাসছে। রুদ্র তাড়াহুড়া করে গাড়ি থেকে নেমে যায়। ডোর লক করে সামনের দোকানের দিকে এগোয়। যেতে যেতে বলে। খালি শখ জ্ঞানে আসো, তারপর দেখাচ্ছি পেট ফুলায় কেমনে। আইসক্রিম নিয়ে একটু পরই চলে আসে। মেঘের হাতে একটা বাটি দুইটা পেছনে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। আইসক্রিম পেয়ে খেতে লাগে মেঘ। মুখ ভরিয়ে ফেলেছে একদম। রুদ্র একটু পরপর টিস্যু দিয়ে মুছে দিচ্ছে তো ড্রাইভ করছে। সব সিনি পিহু মোবাইলে ক্যাপচার করছে। সামিয়ার খুবই অসহ্য লাগছে। দূর, ভেবেছিলাম এই মেয়ে নেশা হলে অপদস্থ হবে, রুদ্র ভাই রেগে যাবে, তা না আরো মাথায় চড়ে বসেছে। ইচ্ছে করছে এক থাপ্পড় দিয়ে গাড়ি থেকে ফেলি। সামিয়ার ভাবনা কাটে মেঘের কথায়। মেঘ তার হাতের অর্ধেক খাওয়া আইসক্রিমটা রুদ্রের দিকে বাড়িয়ে দিয়ে বলছে। নিন, আপনিও খান। সামিয়া চটজলদি বলে ওঠে। ইয়াক, এই মেয়ে তোমার মুখেরটা খাবে কেন? মেঘ হালকা করে মাথা ঘুরিয়ে চোখ গরম করে বলে। এই ডাইনি চুপ, তোর মুখ দিয়ে গন্ধ বের হচ্ছে।
রুদ্র বেশ বুঝছে না, সে না খেলে এই মেয়ে নড়বে না, তাই একটু মুখে নেয়। মেঘও খুশি খুশি মনে বাকিটা খেতে শুরু করে। বাড়ির সামনে আসতে পিহু ডুপ্লিকেট চাবি দিয়ে দরজা খুলে। রুদ্র মেঘকে নিয়ে রুমে চলে আসে। ঘরে দরজা লাগিয়ে একটা শ্বাস ফেলে। মেঘের মুখ মুছে দিয়ে তাকে বিছানায় বসায়, নিজেও ফ্রেশ হতে যায়। ক্লান্ত সে, চুল মুছতে মুছতে বের হয় ওয়াশরুম থেকে। হঠাৎ নজর যায় বিছানায় চুপচাপ বসে থাকা মেঘের দিকে। লাল শাড়ি, ফর্সা শরীরে মিশে আছে, আবেদনময়ী লাগছে। গলার বাঁ পাশের তিলের দিকে চোখ যায়, জিভ দিয়ে ঠোঁট ভিজায়, তার গলা শুকিয়ে আসছে। ঘোর ধরা চোখে চেয়ে আছে। এক পা করে এগোয় মেঘের দিকে। মেঘ রুদ্রকে দেখে হুড়মুড়িয়ে ছুটে আসে। কোথায় ছিলেন আপনি? আমার এই ঘরে একা একা থাকতে ভয় লাগে তো। সবকিছু ব্ল্যাক ব্ল্যাক। মেঘ বলতে বলতে রুদ্রের খালি গায়ের দিকে নজর যায়। তার সিক্স প্যাক দেখে আঙ্গুল দিয়ে গুতোগুতি শুরু করে অবাক হয়ে বলে, আরে 6টা বিস্কিট। রুদ্র শান্ত, তবে তার চোখ নেশালো। মেঘের থুতনি এক আঙ্গুলে তুলে একই দৃষ্টিতে তাকিয়ে ধরা গলায় উচ্চারণ করে। রেড ভেলভেট। মেঘ রুদ্রের পানে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। মেঘকে তার একদম কাছে টেনে আনে। দুজনের চোখের দৃষ্টি এক, তবে একজনের চোখে অবুঝ পানা আর আরেকজনের নেশা। এক হাতে মেঘের কোমর পেঁচিয়ে আর একটু উঁচু করে তাকে। মেঘ দুই হাতে রুদ্রের গলা জড়িয়ে ধরে। রুদ্রের অন্য হাত মেঘের চুলের মধ্যে গুজে মাথাটা একটু পেছনের দিকে টান দেয়। হঠাৎ গলার তিলটায় মুখ গুজে দেয়। ধীরে ধীরে নিজের ঠোঁট ছোঁয়ায়, একবার, দুইবার, এভাবে বেশ কয়েকবার। হাত বিচরণ করছে কোমরে। রুদ্র আজ নিজের মধ্যে নেই। মেঘ বেশ কিছুক্ষণ চুপ থাকলো। এবার তার সুরসুরি লাগছে। খিলখিলিয়ে হেসে ওঠে। হাসতে হাসতে বলে, আপনি কি করছেন? আমার তো কাতুকুতু লাগছে। মেঘের কথায় রুদ্র থেমে যায়, টনক নড়ে। সে কি করছিল? দ্রুত মাথা তুলে নিজের কাজে নিজেই ভরকায়। শিট, কি করছিলাম? আম সরি, আম সো সরি মেঘ, আমি কোনো সুযোগ নিতে চাইনি। মেঘকে ছেড়ে দেয়। নিজেকে নিজে গালি দিচ্ছে রুদ্র। মেঘ হুঁশে নেই, আর সে কিনা। ইডিয়েট রুদ্র, হোয়াট আর ইউ ডুইং? দিস ইজ নট ইউর ক্যারেক্টার। নিজের চুল টেনে ধরে, মেঘের দিকে তাকায়। বাট সে আমাকে টানছে কাছে, ভীষণভাবে কাছে টানছে। তখনই দরজায় কেউ নক করে। দরজা খুলতে দেখে পিহু হাতে লেবুর শরবত নিয়ে এসেছে। ভাইয়া এটা খাওয়াও মেঘকে, নেশা কেটে যাবে টক খেলে। রুদ্র মাথা নেড়ে গ্লাসটা নিয়ে দরজা লাগিয়ে পেছনে ফিরতে ভ্রু কুঁচকে যায়। মেঘ নেই। কই গেল এই মেয়ে? তাড়াতাড়ি বারান্দায় যায়। যা ভেবেছিল তাই। এখানেই মেঝেতে বসে আছে, আকাশের দিকে তাকিয়ে। রুদ্র এগিয়ে গিয়ে ডাকে, মেঘ উঠো, এটা খেয়ে নাও। মেঘ রুদ্রের দিকে অবুঝ চোখে তাকায়। হাত দিয়ে ইশারা করে বসতে বলে পাশে। রুদ্র চুপচাপ বসে পড়ে। রুদ্রের ঘাড়ে মাথা রেখে বলে, আকাশে কয়টা তারা আছে? আমি অসংখ্য, যা গণনা করা যায় না। মেঘ রুদ্রের বাহু জড়িয়ে ধরে মাথাটা আরও ভালোভাবে ঘাড়ে রাখে। রুদ্রের ভীষণ ভালো লাগছে মুহূর্তটা। মেঘের স্পর্শ তার বুকে প্রশান্তির ঢেউ তুলছে। সে হাতের শরবতের দিকে তাকায়, তারপর বারান্দা দিয়ে ফেলে দেয় গ্লাসটা, সাইডে রাখে। মেঘের দিকে চেয়ে বলে, থাকো না আজ রাতটা এমন, ভালো লাগছে, অন্যরকম ভালো লাগছে, নতুন অনুভূতি, ভালোই লাগছে। মেঘ রুদ্রের দিকে মাথা তুলে তাকায়। কি বুঝলো কে জানে, তবে মুচকি হেসে মাথা নাড়ে। তা দেখে রুদ্রের মুখে হাসি ফুটে ওঠে। মেঘকে তার হাত থেকে ছাড়িয়ে আদুরে বাচ্চার মতো বুকে নেয়, একদম জড়িয়ে নেয় নিজের সাথে। আমার বোকা ফুল, এবার শান্তি লাগছে? প্রায় 1 ঘন্টা পর মেঘ সেভাবেই ঘুমিয়ে গেছে। রুদ্র তাকে কোলে নিয়ে বিছানায় রেখে লাইট নিভিয়ে নিজেও এসে পাশে শোয় মেঘকে। তার বালিশ থেকে নিজের বুকে নিয়ে আসে। সেভাবেই ঘুমিয়ে যায় সে নিজেও। সেদিন রাতটা কাটে এভাবেই। সকালের দিকে মেঘের ঘুম ভাঙে। নিজেকে রুদ্রের বুকে আবিষ্কার করে ধরফড়ে উঠে বসে। মাথাটা ভীষণ ভার ভার লাগছে। মাথায় চিন্তা আসে, সে তো পার্টিতে ছিল, এখানে কিভাবে আসলো? মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ। পাশ ফিরে দেখে রুদ্রের ঘুম ঘুম চেহারা। মাথার নিচে এক হাত দিয়ে শোয়, তার দিকে তাকিয়ে আছে। মেঘ চটজল দিয়ে প্রশ্ন ছুড়ে মারে, এখানে আসলাম কখন? রুদ্র ঘুম ঘুম কণ্ঠে বলে, কালকে রাতেই তো, পেট ফুলাতে নাইলে।
মানে কিসের পেট ফোলাতে? আমি তো পার্টিতে ছিলাম। তারপর তারপর আর মনে আছে, তারপর আর মনে পড়ছে না। বলে রুদ্র উপর হয়ে আবার ঘুমিয়ে যায়। মেয়েকে সব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে চেঞ্জ করে নেয়, তারপর নিচে নামে। পিহুকে ড্রয়িং রুমে দেখে তার পাশে গিয়ে বসে। মেঘকে দেখে পিহু হাসতে শুরু করে। আচ্ছা, মামাকে কি জোকার লাগছে? এভাবে হাসছিস কেন? পিহু হাসতে হাসতেই বলে, ভাই কালকে তুই যা করলি এরপর আর না হেসে পারি? আমি আবার কি করেছি? তুই কি করিসনি সেটা বল। ওই আমার মা গো, আমার ভাইকে নাকানি চুবানি খাইয়েছিস, ওই আমার মা গো। পিহু বলছে আর হেসে হেসে আধামরা। মেঘ অবাক, কিসব বলছে এই মেঘ। আমাকে ক্লিয়ার করে বলবি? পিহু মোবাইল বের করে কালকের গাড়িতে যেই ভিডিওগুলো করেছে সেগুলো দেখায়। মেঘের চোখ ছানা বড়া। এটা কি আসলেই সে? নিজেই চিনতে পারছে না। তার মানে একটু আগে রুদ্র পেট ফুলানোর কথা এইটা মিন করে বলেছে। আস্তাগফিরুল্লাহ। লজ্জায় মেঘের মুখ লাল নীল হয়ে যাচ্ছে। পিহু বলে, ভাই এইটা তো কম, তুই ড্রাঙ্ক অবস্থায় এর আগে আরও যা যা করেছিস, সামিয়া আপুকে তো চুলে টেনে ধরে ডাইনি ডাইনি করছিলি। মেঘ মনে মনে শেষ, না জানি আরও কি করেছে। ছি। আবার মনে মনে খুশি হয়, এক উসিলায় এই মেয়েকে মেরেছে। তবে এখন রুদ্রের সামনে যেতে লজ্জা লাগছে। ভেবে নেয় তার সামনে কয়েকদিন যাবেই না। পিহুর সাথে ঘুমাবে, যেই ভাবা সেই কাজ। সারাদিন রুদ্রের আশেপাশেও ঘেঁষে নিয়ে মেঘ। সন্ধ্যার দিকে মেঘ দ্রুত ছাদের দিকে যায়। কাপড় আনতে ভুলে গেছে। তাদের বেডরুম পেরিয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে কেউ তাকে টান মেরে রুমে। মেঘ কিছু বুঝে ওঠার আগেই তাকে টান মেরে নিয়ে যায় কেউ। মেঘ দ্রুত তাকায়। রুদ্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, মুখ তার গম্ভীর, ভারী স্বরে বলে। সমস্যা কি? মেঘ এদিক সেদিক বলে। কোনো সমস্যা নেই। রুদ্রের দিকে তাকাতে পারছে না লজ্জায়। তো ইগনোর করছো কেন? ইগনোর কেন করতে যাব? তো সারাদিন ঘরে আসলে না, আমার থেকে লুকিয়ে লুকিয়ে ছিলে, এসব কি? আমি তো কাজ করছিলাম আম্মুর সাথে। রুদ্র এগিয়ে আসে মেঘের সামনে। মেঘের মাথা নিচু, ফ্লোরের দিকে তাকিয়ে। আমার মা তোমাকে সারাদিন গাধার মতো খাটায়, এটা বলতে চাচ্ছ? দ্রুত মাথা তুলে বলে ওঠে। না, ছি ছি ছি, কি বলেন? আম্মু তো আমাকে কাজ করতেই দেয় না, আমি জোর করে করি। তাহলে? আমি পিহুর সাথে ছিলাম। কালকে তো বেশ আমার জামাই করছিলে, তো এখন কি হলো? স্বামীর খেদমত করতে হয়, জানো না? মেঘের চোখ বড় বড় হয়ে যায়। সে এমনটা বলেছে। রুদ্র বিছানায় বসে। এদিকে আসো। মেঘ জড়তা নিয়ে গুটি গুটি পায়ে এগোয়। রুদ্র পাশে বসতে বললে চুপচাপ বসে পড়ে। তবে এর পরের কাজে মেঘ এক ঝটকা খায়। রুদ্র মেঘের কোলের উপর মাথা রেখে শুয়ে পড়েছে, সাথে সাথে বলে ওঠে। কি 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 করছেন? ছাড়ুন। মাথা টিপে দাও, ব্যথা করছে। মেঘের কেমন কেমন লাগছে, অসহায়ভাবে বলে। তো বালিশে মাথা রাখুন, আমি টিপে দিচ্ছি। রুদ্র সেভাবে মেঘের দিকে তাকায়, ভ্রু কুঁচকে বলে ওঠে। আমি যেইভাবে ইচ্ছা সেইভাবে মাথা রাখবো, তাতে তোমার সমস্যা? মেঘ বাখারা হয়ে যায়। মানে কি, তার কোলে মাথা রেখে তাকেই বলছে। তো তো আমার কুলেই তো মাথা, তো আমার কোলেই তো মাথা রেখেছেন। রুদ্র চোখ বুজে বলে। কালকে যখন আমাকে হুট করে চুমু খেয়েছিলে, আমি কি কিছু বলেছি? তো তুমি এত কথা বলছো কেন? আমি তো চুমু খাচ্ছি না, শুধু মাথাটাই রেখেছি। মেঘ যেন সপ্তম আকাশ থেকে পড়ল। কি সব বলছে? রুদ্রকে চুমু আর সে? মেঘের মনে হচ্ছে মাটির নিচে ঢুকে যেতে। আর কি করেছে সে আল্লাহ জানে। রুদ্র চোখ বন্ধ রেখে কর্কশ গলায় বলে ওঠে। স্বামীর কথা সাথে সাথে না শুনলে পাপ হয়, পাপ। মেঘ বাধ্য হয়ে নিজের নরম হাত দিয়ে রুদ্রের মাথা টিপে দিতে লাগে। প্রায় অনেকক্ষণ পর দরজায় কারো নক করার শব্দে মেঘ রুদ্রের দিকে একবার তাকায়। দেখে সে চোখ বুজে আছে, ঘুমিয়ে গেছে হয়তো। উঠবে কিনা ভাবছে। যদি ঘুম ভেঙে যায়। তখনই সামিয়া ধুম করে দরজা ধাক্কা দিয়ে ঢুকে যায় রুমে। মেঘ সামিয়াকে দেখে হালকা বিরক্ত হয়ে যায়। সেদিনের পর থেকে সামিয়াকে দেখলে রাগ হয় তার। সামিয়া রুমে ঢুকে তাদের এইভাবে দেখে জ্বলে ওঠে। মেঘের উপর ভীষণ রাগ হচ্ছে তার। রাগী চোখে তাকিয়ে হালকা চেঁচিয়ে বলে। বড় মা যে তোমাকে ছাদের কাপড় আনতে বলেছিল, আনলে না? যাও গিয়ে নিয়ে আসো। মেঘ কিছু বলতে যাবে, তার আগে রুদ্র চোখ বন্ধ রেখে বলে ওঠে। দেখছিস না স্বামী সেবা করছে, তুই কি করতে আছিস? যা, তুই গিয়ে নিয়ে আয়।
সামিয়া অবাক রুদ্রের মুখে এমন কথা শুনে। তবে কি রুদ্র মেঘের মধ্যে সব ঠিক হয়ে যাচ্ছে? না না, এ হতে পারে না। সামিয়া সেভাবেই ঠায় দাঁড়িয়ে, মন তার ভীষণ ভারী। রুদ্র আবার বলে ওঠে, কাপলদের ঘরে ঢুকতে হলে পারমিশন নিতে হয়, জানিস না? সামিয়ার মুখটা চুপসে যায়। রুদ্র তাকে এভাবে বলতে পারলো, চোখ দিয়ে এই বুঝি জল বেরোবে। সরি বলে দ্রুত বেরিয়ে যায়। কোনো দিকে না তাকিয়ে দৌড়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দরজায় লেগে বসে পড়ে। অঝরে কাঁদছে মেয়েটি। ইয়াল্লাহ, তুমিই তো জোড়া মিলিয়েছ, মানুষ পাঠাও। তাহলে তারে যদি অন্যের ভাগ্যেই রেখেছিলে, তবে আমার ভালোবাসতে আটকালে না কেন? কেন এই কিশোরী সামিয়ার মনে রুদ্র নামক পুরুষের প্রতি আসক্ত জন্মালে, যা এখন আমাকে পুরাচ্ছে? মুহূর্তেই আবার চোখ মুছে বলে ওঠে, যেহেতু তার প্রতি আমার অনুভূতি এখনো আছে, তার মানে সে আমার ভাগ্যে আছে। না না, আমি হাল ছাড়বো না। এদিকে মেঘ বুঝে উঠছে না রুদ্রে এমন বিহেভ, তাও সামিয়ার সাথে। মনে মনে ভাবছে, সামিয়াকে যদি রুদ্র ভালোবাসে তাহলে তার সাথে এভাবে কথা কেন বলল? সামিয়াকে দেখে তো আরো আমার থেকে দূরে সরে যাওয়ার কথা। মেঘের ভাবনা কাটে রুদ্রের নড়াচড়ায়। রুদ্র উঠে বসে ঘুম ঘুম চোখে মেঘের দিকে ফেরে। মেঘ রুদ্রের দিকেই তাকিয়ে, ফোলা চোখ, চুল এলোমেলো, মুখে ঘুম ঘুম ভাব। বেশ কিউট লাগছে রুদ্রকে। তবে হঠাৎ রুদ্র তার দিকে এগোতে থাকে, তা দেখে মেঘ ভড়কে যায়। সেও পিছিয়ে যায়। মেঘের মনে অন্য চিন্তা আসে। এই লোককে আজকে সুবিধার মনে হচ্ছে না। এভাবে এগোচ্ছে কেন? চুমুটুবু খাবে নাকি? নাউজুবিল্লাহ। মেঘ, কি সব ভাবিস? কিন্তু যেভাবে এগোচ্ছে মনে তো হচ্ছে। রুদ্র একদম মেঘের মুখের সামনে আসতেই মেঘ চোখ মুখ ঘিসে বন্ধ করে নেয়। প্রায় কয়েক সেকেন্ড অতিক্রম হয়ে যায়, তবে রুদ্রের সারা শব্দ না পেয়ে দ্রুত তাকায় মেঘ। দেখে রুদ্র আগের জায়গায় বসা, তার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। মেঘের হাতে একটা প্যাকেট ধরিয়ে দেয়। এটা সাইড টেবিল থেকে নিচ্ছিলাম, অন্য কিছু না। বলতে বলতে ওয়াশরুমে চলে যায়। এদিকে মেঘ আরেক দফা শরম পায়। বিয়াদ্দব। হাতের প্যাকেট খুলতে মেঘ অবাক। অনেক সুন্দর একটা কালো শাড়ি, সাথে ম্যাচিং অর্নামেন্টস। শাড়িটি খুলে দেখছে, তার ভীষণ পছন্দ হয়েছে। এটা কি রুদ্র তার জন্য এনেছে গিফট? সুন্দর করে আলমারিতে তুলে রাখে। তারপর নিচে চলে যায় রুদ্রের জন্য কফি বানাতে। কফি দিয়ে সে শাশুড়ির সাথে কাজে লাগতে চাইলেও দেয়নি কিছু করতে। পড়তে বসতে বলে পাঠিয়ে দেয়, তাই বাধ্য হয়ে পড়তে বসে। রুদ্র বেরিয়ে গেলে, তবে কোথায় গেল সে জানে না। এভাবে 10টার দিকে রুদ্র আসে। তাকে দেখে ভীষণ ক্লান্ত মনে হচ্ছে। মেঘ পড়া থেকে উঠে গিয়ে লেবুর শরবত বানিয়ে আনে। তা দেখে রুদ্র বলে, পড়া থেকে উঠতে গেলে কেন? আসমা খালাকে বললেই এনে দিত। মেঘ কোনো উত্তর না দিয়ে রুদ্রকে গ্লাসটা এগিয়ে দিয়ে জিজ্ঞেস করে। কোথায় ছিলেন? রুদ্র একবার মেঘের মুখের দিকে তাকায়, তারপর শান্ত স্বরে বলে, পার্টি অফিসে আব্বুর সাথেই ছিলাম। ওহ, ফ্রেশ হয়ে নেন, মা খাবারের জন্য ডাকছে। তুমি যাও, আমি গোসল করে আসছি। আর শোনো, পারলে একটু কষ্ট করে আমার কাপড় বের করে রেখো। বলেই রুদ্র একটা টাওয়াল গোসল করতেই ঢুকে যায়। মেঘও তার একটা ট্রাউজার আর টি শার্ট বের করে বিছানায় রেখে নিচে যায়। রাতের খাবারের পর্ব চুকিয়ে মেঘ সব কিছু ধুয়ে রুমে আসে। রুদ্রকে দেখে তখন এর শাড়ির কথা মাথায় আসে। মেঘ প্রশ্ন ছড়ে। এই শাড়িটা কার জন্য? রুদ্র ফোন স্ক্রল করা রেখে মেঘের দিকে তাকায়। কোন শাড়ি? এই, ওই যে, যেটা সন্ধ্যায় আমাকে দিলেন। রুদ্র আবার ফোনে তাকিয়ে বলে ওঠে, পাশের বাড়ি ভাবির জন্য আনলে অবশ্যই তার হাতেই দিতাম। যেহেতু তোমার হাতে দিয়েছি, তোমার জন্য এনেছি। মেঘ রুদ্রের এমন তারা কথায় হালকা রেগে তাকায়। আপনার এখন কিছু লাগবে? রুদ্রের দিকে থেকে না শুনতেই মেঘ বেরিয়ে আসে। পিহুর রুমের দিকে হাঁটা দেয়। বিড়বিড় করে, অসভ্য লোক, আমার জন্য এনেছে সুন্দর করে বললেই তো হয়। পিহু মেঘকে দেখে শোয়া থেকে উঠে বসে। কিরে এখানে কি? পিহুর পাশে বসতে বসতে বলে, আজকে তোর সাথে ঘুমাবো। এই তুই জামাই ছাড়া ঘুমাস কিভাবে? আমি তো ভেবে রেখেছি বিয়ের পর জামাই ছাড়া এক রাতও থাকবো না। পিহুর কথায় মেঘ বলে, এমন জামাই পাইও তাহলে সারা জীবন জামাই ছাড়া থাকতে পারবা, রসকসিন। মেঘের কথায় পিহু ভ্রুকুসকে বলে, কেন রে, আমার ভাই কি খারাপ নাকি? এমন জামাই পাইতে ভাগ্য লাগে। মেঘ পিহুর কথায় কিছুই বলে না। পিহু,
হুম। একটা সত্যি কথা বলবি? কি? মেঘ দীর্ঘশ্বাস ফেলে বলে। তোর ভাই কি কাউকে ভালোবাসে? পিহু মেঘের দিকে অবাক হয়ে তাকায়। ধুর না, ভাইয়ার এমন কেউ নেই, থাকলে তোকে বিয়ে করতো নাকি বলদ? ভাইয়া ছোট থেকেই ভাইয়ার যেইটা পছন্দ হতো সেইটা হাসিল করেই ছাড়তো, সেখানে ভালোবাসেও ছেড়ে দিবে নাকি? মেঘ মন দিয়ে পিহুর কথা শুনে কিছুটা চিহ্নিত হয়। জিজ্ঞেস করতে মন চাচ্ছে সামিয়া তবে এমন বলল কেন, কিন্তু কিছুই বলেনি। তার জন্য যদি তাদের মধ্যে ঝামেলা হয়। জানিস তোর ভাই আমাকে আজকে প্রথম গিফট দিয়েছে। কি দিয়েছে রে? শাড়ি। আরে বাহ, জানিস ভাইয়ার ড্রেসিং সেন্স খুব ভালো। আম্মুর বেশিরভাগ শাড়ি ভাইয়ার পছন্দেই কিনে। এ পিহু ভাব নিয়ে বলে। পিহুর কথায় মেঘ বলে ওঠে। তোর ভাই ঘোড়ার ডিম পারে, আনরোম্যান্টিক বেটা, সুন্দর করে কথাই বলে না। ও আচ্ছা, তারপর? হঠাৎ রুদ্রের গলা শুনে চটজলদি দরজার দিকে তাকায় মেঘ। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রুদ্রকে দেখে বোকা হাসে মেঘ। শুনে ফেলেছে। মেঘের দিকেই তাকিয়ে পিহুকে বলে। পিউ, একটা কফি বানিয়ে আনতো। পিহু ভাইয়ের কথা শুনতেই দ্রুত বেরিয়ে যায়। বেশ বুঝেছে প্রাইভেসি চাচ্ছে। মেঘ এদিকে পড়ে ফ্যাসাদে। সে পিহুর পিছে উঠে যেতে নেয়, তবে রুদ্র হাত ধরে আটকে দেয়। তুমি কোথায় যাচ্ছ? মেঘ তুতলিয়ে বলে। ওই পিহুর। তোমার যেতে হবে না। বলেই মেঘকে কোলে তুলে নেয়। মেঘ চমকে ওঠে। ঘটনা কি সেটা বুঝতে একটু সময় লাগে। ততক্ষণে রুদ্র হাঁটা দেয় ঘরের দিকে। মেঘ দ্রুত বলে ওঠে। এই কি করছেন? রুদ্রের এদিকে কোনো কথা নেই, নিজের মতো করিডোর পেরিয়ে যাচ্ছে। আরে নিচে নামান। নো, চলো দেখাই আমি আসলে কি কি পারি। রুমে এসেই দরজা লাগিয়ে দেয়। অন্যদিকে পিহু আড়াল থেকে তাদের নিজের রুমে যেতে দেখে মুচকি হেসে নিজের রুমে চলে আসে। মেঘকে বিছানায় রেখে তার দুই পাশে বিছানায় হাতে ভর দিয়ে তাকায় তার দিকে। আমি আনরোমান্টিক? মেঘ মাথা এদিক সেদিক করে বুঝায় না। রুদ্র অবাক হওয়ার ভান করে বলে। ও মা, কিভাবে বুঝলে? হ্যাঁ, আমি তো এখনো তোমার সাথে কিছুই করিনি, তবে এখন অনেক কিছুই করব। আস্তে আস্তে মেঘের মুখের দিকে অগ্রসর হয়। তাদের মধ্যে ফাঁক হবে হয়তো 2 ইঞ্চি। রুদ্রের নিঃশ্বাস আছড়ে পড়ছে মেঘের মুখে। মেঘের বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে, শ্বাস ভারী হয়ে আসে। দ্রুত চোখ খিচে মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। রুদ্র মেঘের অবস্থা দেখে ফিক করে হেসে উঠে যায়। এখনো কিছুই করলাম না আর এই অবস্থা? করলে তো পাওয়াই যাবে না আবার নাকি আমি। রুদ্র গিয়ে লাইট অফ করে এসে অন্য পাশে শুয়ে পড়ে। মেঘ লজ্জায় লাল হয়ে আছে। নিজেই বিড়বিড়িয়ে। লোকটা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, বারবার লজ্জায় ফেলে। না না না, এখানে থাকা যাবে না। বিছানা থেকে উঠতে নেয় রুদ্র, আটকে দেয়। কোথায় যাচ্ছ? পিহুর রুমে। রুদ্র টান মেরে মেঘকে নিজের বুকে ফেলে, জড়িয়ে ধরে চোখ বুঝে নেয়। মেঘ হতবাক। এই প্রথম রুদ্র নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। রুদ্রের গায়ের ম্যানলি গন্ধটা এসে নাকে লাগে। মেঘের মনে অনুভূতিরা যেন নাচানাচি করছে, বুক ধুকপুক করছে, পেটে প্রজাপতিরা উড়ছে, কেমন সুরসুরি করছে। এই কেমন অনুভূতি বুঝে উঠতে পারছে না। মেঘ নড়াচড়াও করতে পারছে না, তাই ছটফট শুরু করে। তবে রুদ্রের ধমকে শান্ত হয়ে সেভাবেই শুয়ে থাকে। একসময় ঘুমিয়ে যায় রুদ্রের বুকে। সকালে মেঘের ঘুম ভাঙে দরজায় কারো করাঘাতে। নিজেকে রুদ্রের বুকে দেখে আবারও লজ্জায় পড়ে মেয়েটি। দ্রুত তাকে ছাড়িয়ে উঠে যায়। দরজা খুলতেই এক অপরিচিত রুদ্রের দাদির বয়সী মহিলাকে দেখে ভাবল কে ইনি। তবে হঠাৎ মহিলার কথায় ভাবনা থেকে বের হয়ে যায়। মেঘ দ্রুত এক সাইড হয়ে যায়। আসসালামু আলাইকুম। মহিলাটি চেহারা কঠিন করে বলে ওঠে। মেঘ মাথা নিচু করে আছে। সে কি বলবে বুঝছে না। উনি ভেতরে ঢুকে যাবেন তার আগে রুদ্রের মা এসে হাজির। মা, তুমি এখানে? আর আমি সেই কখন থেকে খুঁজছি, আসো তো, খাবে। শাশুড়ির কথায় বেশ বুঝতে পারলো এটা রুদ্রের নানি। মেঘ আরো গুটিয়ে যায়। রুদ্রের মা ওনাকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। আহ মা, এত কথা বলো না, প্রেশার বেড়ে যাবে। আগে আসো তো, তোমার জন্য কি রেঁধেছি দেখো। যেতে যেতে মেঘকে বলে যান। মেঘ বাধ্য মেয়ের মতো মাথা নেড়ে রুদ্রকে রাখতে যায়। কয়েকবার ডাকতে উঠছে না দেখে একটু এগিয়ে গিয়ে
ঘুঁতা দেয় শরীরে, তা উঠছে না। হঠাৎ নজর যায় রুদ্রের মুখের দিকে। কপালের সাইডে কালো কি যেন লেগে আছে। কৌতূহলী হয়ে রুদ্রের পাশে বিছানায় বসে। সেটা কি দেখতে একদম রুদ্রের মুখের সামনে চলে আসে। যেই হাত দিতে যাবে অমনি হুট করে রুদ্র চোখ খুলে ফেলে। মেঘ কিছুটা ভরকে যায়। রুদ্র পেছনের দিকে চলে আসে। রুদ্র চোখ ছোট ছোট করে তাকিয়ে মেঘের দিকে। আমার ঘুমের সুযোগ নিচ্ছিলে বুঝি? না না না, আমি তো আপনাকে ডাকছিলাম। রুদ্র বাঁকা হেসে বলে। ওহ হো, ডাকতে একদম কাছে আসা লাগে বুঝি? মেঘ থতমত খেয়ে যায়, অপরাধীর ন্যায় বলে। আপনার কপালে কি যেন ওইটা দেখে। ছি মেঘ, শেষমেশ আমার শরীরের দিকে কোনো জোর দিচ্ছ? আমার ভার্জিনিটি নষ্ট করতে যাচ্ছ? মেঘ বড় বড় চোখে তাকায়, রুদ্রের অভিনয় দেখছে। মনে মনে একটাই কথা আসে। তখনই পিহুর ডাকে মেঘ দ্রুত দরজা খোলে। পিহু তার হাতে একটা জামদানি শাড়ি ধরিয়ে দিয়ে বলে। মা বলেছে এটা পরতে। এই গরমে হুদে শাড়ি পরতে যাবে কেন? আরে হিটলার নানি আসছে, তোমার বউকে শাড়ি ছাড়া দেখে ক্যাট ক্যাট করছে। এখন মা বলল তাই দিয়ে গেলাম। বলেই পিহু চলে যায়। মেঘও দরজা লাগিয়ে বিছানায় এসে বসে। রুদ্র ফ্রেশ হতে গেছে, বেরিয়ে মেঘকে বসে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে। কি ব্যাপার, বসে আছো কেন? নিচে নামতে হবে তো। আপনি যান, আমি রেডি হয়ে আসছি। কেন? একসাথে যাব। যাও, রেডি হয়ে আসো। মেঘ অসহায় চোখে তাকায়। আমি বাথরুমে শাড়ি পরতে পারি না, আপনি যান তো, আমি আসছি। রুদ্র ভাবলিসীন ভাবে বিছানায় বসে, পেছনে দুই হাতে ভর দিয়ে মেঘের দিকে তাকায়। পড়া শুরু করো। মেঘ চমকে যায়। আপনার সামনেই? হ্যাঁ, তো কি হয়েছে? মানে আপনার সামনে কেমন করে কি? কেমন করে কি মানে? আমি কি পরপুরুষ নাকি? না কিন্তু। ডার্লিং, তোমার বুঝি হিংসে হচ্ছে? তো কিসের কিন্তু? মেঘ চিন্তায় পড়ে যায়। এদিকে রুদ্র বেশ মজা নিচ্ছে মেঘকে উত্ত্যক্ত করে। মেঘটিকে অপদস্থ করতে বেশ লাগে। এদিকে মেঘ উপান্তর না পেয়ে শাড়ি নিয়ে বাথরুমের দিকে হাঁটা দেয়। তা দেখে রুদ্র উঠে বারান্দায় চলে যায়। মেঘ স্বস্তির শ্বাস ফেলে। পেটিকোট আর ব্লাউজ নিয়ে ওয়াশরুমে চলে যায়। তারপর বেরিয়ে শাড়ি পরে নেয়। শাড়ির আঁচল ঠিক করতে করতে বলে। আমার শেষ, আপনি আসতে পারেন। রুদ্র বেরিয়ে আসে, মেঘের দিকে একবার তাকায়। নতুন বউ লাগছে, মাথায় কাপড় দিয়ে বেশ লাগছে। দুজনে একসাথেই নিচে নেমে আসে। টেবিলে বসতেই মেঘের মাথার কাপড়টা পড়ে যায়। তা ঠিক করার আগেই কারো কর্কশ গলা শুনে চুপসে যায়। মাথার ঘুমটা সামলাতে পারো না মেয়ে? এত বড় সংসার সামলাবে কিভাবে? আমাদের সময় তো বউরা মাথায় এমন ভাবে ঘুমটা দিয়ে রাখতো যে সূর্য চেহারা দেখতো না। পাশ থেকে দাদি বলেন। আহ বেআইন, বাদ দিন, ছোট মানুষ। রুদ্রের নানি মুখে খাবার নিতে নিতে বলে ওঠে। ছোট আর কেমনে রইল? জামাইয়ের সোহাগ তো ঠিকই পাচ্ছে, এত বেলা করে ঘুম থেকে উঠেছে। মেঘ সবেমাত্র পরোটার এক টুকরো মুখে দিয়েছিল। ওনার কথায় নাকে মুখে কাশি উঠে যায়। রুদ্র দ্রুত পানি এগিয়ে দিয়ে মেঘের পিঠে হাত দিয়ে ঘষে দেয়। বাকিরা অপ্রস্তুত হয়ে পড়ে। এরশাদুল চৌধুরী আর এনামুল চৌধুরী দ্রুত খেয়ে উঠে চলে যায়। এই মহিলার যেখানে সেখানে যা তা বলে ফেলে, তাই আর রিস্ক নেয়নি। রুদ্র বলে ওঠে। আমার কেন হিংসে হবে? 70 বছর জামাইয়ের আদরে এই সোহাগেই কাটিয়েছি, তোদের 2-3 দিন হলো কেবল। মেঘ লজ্জায় আড়ষ্ট হয়ে আছে। বেশ বুঝতে পারছে এই নানি নাতি দুটোই লাগাম ছাড়া। তো মেয়ে, রান্না বান্না পারো তো, নাকি খালি খেতেই পারো? জি জি পারি। তো পারলে তোমার শাশুড়ি রান্নাঘরে কি করে? আমাদের সময় তো শাশুড়িরা বউ ঘরে এনে রান্নাঘরের আশেপাশেও যেত না। আর এখনকার বউরা বেলা করে উঠে, শাশুড়ি রান্না করে রাখে, আরামে খায়। রুদ্র কটাক্ষ করে বলে। বিয়ে করে কি চা করে এনেছি? বউ এনেছি। বউ হলো যত্নের জিনিস, গাধার মতো খাটানোর না, বুঝছো বুড়ি? দেখেছিস দেখেছিস সিদ্দিকা, বিয়ে হতে না হতেই আমার নাতিটাকে হাত করে ফেলেছে। শেষ, এই মেয়ে তো সংসার শেষ করবে। রুদ্রের কথায় মেঘের বেশ ভালো লাগলো। পরবর্তীতে নানির কথায় মনটা খারাপ হয়ে যায়। সিদ্দিকা বেগম বলে ওঠে। আহ মা, এভাবে বলছো কেন? মেঘ আমাকে যথেষ্ট সাহায্য করে, তবে কাজ করতে আসলে আমি তাকে কাজ করতে দেই না। এখন তার সংসার সামলানোর মতো সময় হয়নি, সময় হলে আমি সব গুছিয়ে দেব।
হ্যাঁ হ্যাঁ, এভাবেই মাথায় তোলো ঘরের বউকে, পরে মাথায় উঠিয়েই নাচবে, আর নামবে না। মেঘকে মন মরা দেখে রুদ্র কানের কাছে মুখ নিয়ে বলে, নানুর কথা কানে নিও না, বয়স হচ্ছে কি বলে নিজেও জানে না। খাওয়ার পর চুকাতেই মেঘ তার শাশুড়ির সাথে মিলে সব গুছিয়ে নেয়। আবারও নানি মেঘকে ডেকে পাঠায়। সে হাত মুছে দ্রুত ড্রয়িং রুমের দিকে এগোয়। লেট করলে আবার না জানি কি বলে বসে সেই ভয়ে। রুদ্র, নানি, দাদি সবাই সোফায় বসে আছে। কাজ করছিল বিধায় আঁচল উঠিয়ে কোমরে বেঁধেছিল, তা খুলে ঠিক করতে করতে এগোয়। মেঘকে দেখে রুদ্রের নানি জহুরি চোখে পরক করে। এই মেয়ে, দাঁড়াও দেখি দেখি, পেট এমন ফোলা ফোলা কেন? মেঘ জায়গায় দাঁড়িয়ে যায়। সবার দৃষ্টি তার দিকেই। রুদ্রের দিকে চোখ যেতেই কান গরম হয়ে যায় বেচারির। সে মুচকি মুচকি হাসছে। রুদ্রের নানি আবার বলে ওঠে, কিরে রুদ্র, সুখবর নাকি? মেঘের থেকে চোখ সরিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে, আরে বুড়ি, না না, বউটা আমার একটু কুলুমুলো মাত্র, খেয়েছে তো তাই ফোলা লাগছে। ফের মেঘের দিকে তাকায়। মেঘের দৃষ্টি রুদ্রের দিকেই। সাথে সাথে চোখ টিপে বলে, তবে বউয়ের ভালোবাসা বেশি বেশি পেলে খুব শীঘ্রই ফুলিয়ে দিতে পারি। মেঘ শক্ত করে শাড়ির আঁচলের কোণা চেপে ধরে আছে। মনে মনে দোয়া করছে, আল্লাহ দড়ি ফেলাও, আমাকে এদের সামনে থেকে উঠায় নাও। কি মেয়ে, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসে বসো। মেঘ ধীর পায়ে এগোয়। পাশে বসতেই তার হাতে 3,000 টাকা গুঁজে দেয়। তখন হাতে ব্যাগ ছিল না, তাই সালামি দিতে পারিনি। কিছু কিনে নিও, আসার সময় আনতে পারিনি তোমার জন্য। মেঘ বলে, না না না, এর দরকার নেই। তবে নানির ধমকে চুপচাপ নিয়ে নেয়। বিছানায় মেঘ মনমরা হয়ে বসে আছে আর ড্রেসিং টেবিলের সামনে রুদ্রের কাহিনী দেখছে। ধূসর রঙের পাঞ্জাবি পরেছে, সাথে সাদা প্যান্ট। চুল ঠিক করছে, সমাবেশে যাবে বুঝি। বেশ নেতা লাগছে। মেঘ হঠাৎ বলে ওঠে, আমি জিম করব। হঠাৎ কথায় রুদ্র চিরুনি হাতে ঘাড় হালকা কাত করে মেঘের দিকে তাকায়। ভ্রু নাচিয়ে বলে, ওয়াই? আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি। তো আগে তো বাসায় কাজ কাম করতাম, আর এখানে আপনার মা কাজ করতেই দেয় না, খাওয়া ঘুম, তাই মোটা হয়ে যাচ্ছে বেশি। তো রুদ্রের খাপছাড়া কথায় একটু রাগ লাগে মেঘের। বসা থেকে উঠে রুদ্রের পিছে দাঁড়ায়। আমি জিম করব, পেট কমাবো। তার কোনো দরকার নেই। কেন? রুদ্র রেডি হয়ে পেছন ফিরে হঠাৎ এক হাতে মেঘকে পাজা কোলে তুলে নেয়। মেঘ ভয় পেয়ে সাথে সাথে রুদ্রের গলা জড়িয়ে ধরে। কই মোরা, এক হাতেই তো অনায়াসে তুলে ফেললাম। আরে নামান। মেঘকে নামিয়ে দিয়ে সানগ্লাসটা পরতে পরতে বলে, আই লাইক চাবি গার্লস। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বউয়ের গায়ে হাত তুলবো না। কিল দেওয়া তো দূরের কথা, জিমের কথা বাদ দিয়ে পিঠের তিলগুলো রিমুভ করানোর চিন্তা করো। শুনেছি পিঠে তিল থাকলে জামাইয়ের হাতে কিল খায়। বলেই বাঁকা হেসে মেঘের দিকে তাকায়। মেঘের তো বেঁধে যায়। মানে তার পিঠের তিল সে কিভাবে জানলো? চটজলদি বলে ওঠে, এই আপনি দেখলেন কিভাবে? ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, বারান্দার দরজা লাগিয়েছিলে, জানলা তো লাগাওনি? মেঘ দ্রুত সেদিকে তাকায়। দেখে আসলেই জানালা খোলা, এমনকি পর্দাও দেওয়া নেই। ছি, উনি তার মানে? গাল গরম হয়ে গেছে। দ্রুত বিছানায় শুয়ে ব্ল্যাঙ্কেটের নিচে মুখ লুকিয়ে নেয়। কেউ নেই ঘরে, অথচ ভীষণ লজ্জা লাগছে। সেদিন আর ভার্সিটি যাওয়া হয়নি নানির জন্য। মেঘকে ডেকে নিয়ে যায় বাগানে। সেখানে মাটির চুলা বসিয়েছে। মেঘকে নাকি এটাতেই দুপুরে রান্না করতে হবে। মেঘ বেশ চিন্তায় পড়ে যায়। সে মাটির চুলা ধরতেও পায় না, রান্না কিভাবে করবে? তবে নানির করা আদেশ, তাকে এটাতেই রান্না করতে হবে। আর কি করার? শাশুড়ির সাহায্যে আগুন ধরিয়ে রান্না বসিয়ে দেয়। দুপুরের আগে সব রান্না শেষ করে। সবাই খেয়ে বেশ প্রশংসা করে। নানিও সন্তুষ্ট হয় এটা ভেবে, যাক, রূপের সাথে রান্নার গুণও আছে। তবে হঠাৎ সন্ধ্যার দিকে রুদ্রের দাদির শরীর বেশ খারাপ হয়ে যায়। সবাই দ্রুত তাকে নিয়ে হাসপাতালে চলে যায়। রুদ্র এখনও বাসায় ফেরেনি, তাই মেঘকে আর সামিয়াকে বাড়িতে রেখে যায়। মেঘ বেশ চিহ্নিত হয়ে ড্রয়িং রুমে বসে আছে। হঠাৎ পাশে এসে বসে সামিয়া। রুদ্র ভাইকে কবে ছাড়বো? মেঘ একইভাবে বসে থাকে, কোনো জবাব দেয় না। সামিয়া কিছুটা বিরক্ত হয়ে বলে, কথা কি শোনো না? আমার আর রুদ্র ভাইয়ের মধ্যে থেকে সরে যাও, নয়তো এর পরিণতি ভালো হবে না। মেঘ সামিয়ার দিকে তাকিয়ে বলে,
আমি না, আপনি আমার আর ওনার মাঝে আসছেন। আমি ওনার স্ত্রী। ইসলামের শরীয়ত মেনেই আমাদের বিয়ে হয়েছে। তার ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, তবে আপনার নেই। এমনকি আপনার মুখে এসব কথা বলারও অধিকার নেই। সামিয়া হতবাক। এই কোন মেয়েকে দেখছে? এই মেয়ে তো এভাবে কথা বলার মেয়ে না। তবে কি সে? মেঘ কঠিন গলায় বলে, উনি নিজের মুখে আজ অব্দি বলেনি আপনাকে ভালোবাসে, এমনকি তার কাজকর্মেও মনে হয় না। তাই আপনার কথা আপাতত বিশ্বাস হচ্ছে না, মাফ করবেন। বলেই রুমে চলে আসে। মেঘ বেশ বুঝতে পারছে সামিয়া রুদ্রকে ভালোবাসে। সে চেষ্টা করছে তাদের বিচ্ছেদের। তবে আমি তা হতে দিব না। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিব না। এর জন্য যদি সবার সাথে লড়াই করতে হয় তাও করব। আগে আমার বলতে শুধু আমি ছিলাম, তাই সহ্য করে নিতাম। কিন্তু এখন আমার বলতে আমার অনেক কিছু আছে। স্বামী আছে, সংসার আছে, সব কিছু আমার করে রাখতে হলেও আমাকে স্ট্রং থাকতে হবে। নিজের জন্য লড়াই ছাড়া কিছুই পাওয়া যায় না এই দুনিয়ায়। এখন থেকে আমিও আমার অধিকার বুঝে নিব। রাত 10টার দিকে রুদ্র ক্লান্ত দেহ নিয়ে বাড়ি ফিরেছে। সেদিক থেকে দাদির কাছে ছুটে গিয়েছিল, এতক্ষণে আসলো। সাথে করে এনামুল চৌধুরীর ছোট ছেলে তাহমিদকে নিয়ে এসেছে। কলেজ দূরে হওয়ায় ক্যাম্পাসের হোস্টেলেই থাকতো সে। তবে দাদির অসুস্থতার কথা শুনে চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছো? মেঘ নরম স্বরে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমার কি খবর? এই তো ভালোই। মেঘ রুদ্রের দিকে ফেরে। সোফায় গা এলিয়ে দিয়ে মাথাটা পেছন দিকে হালান দিয়ে বসে আছে। দেখে বোঝা যাচ্ছে ভীষণ ক্লান্ত। পাঞ্জাবিটা ঘেমে লেপ্টে আছে। দ্রুত গিয়ে শরবত বানিয়ে আনে। তাদের হাতে হাতে দিতে দিতে বলে, দাদির কি অবস্থা? এখন কেমন আছেন? রুদ্র মাথা তুলে মেঘের দিকে ফেরে। আগে থেকে বেটার। বাড়িতে আনবেন না? আজকে রাতটা থাকবে। ও, আপনারা ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। বলেই মেঘ রান্নাঘরের দিকে ছোটে। খাবার গরম করে টেবিলে রাখতে রাখতে তাহমিদ, রুদ্র, সামিয়া, সাদ সবাই নেমে আসে। একে একে সবার প্লেটেই বেড়ে দেয়। সবাই খাওয়া শুরু করে। মেঘকে দাঁড়িয়ে থাকতে দেখে রুদ্র খাওয়া থামিয়ে ভ্রু কুঁচকে বলে, তুমি খেয়েছো? মেঘ মাথা নেড়ে না বোঝায়। তো দাঁড়িয়ে আছো কেন? বসে পড়ো। রুদ্র রুক্ষ কণ্ঠে বলে ওঠে, আমাদের কি হাত নেই? চুপচাপ যা বলেছি তা করো। মেঘ আর কথা বাড়ায় না, বসে পড়ে। খাওয়া শেষে রুদ্র আবার মেডিকেলের উদ্দেশ্যে যাচ্ছে। তা দেখে মেঘ আশফাশ করতে থাকে। কিছু বলবে? লাগবে কিছু? আমিও আপনার সাথে যেতে চাই, দাদিকে একটু দেখে আসবো। সকালে তো চলেই আসবে। মেঘ মাথা নিচু করে করুণার স্বরে বলে, আমার খারাপ লাগছে, একটু দেখতে ইচ্ছে করছিল। রুদ্র কিছুক্ষণ মেঘের দিকে তাকিয়ে বলে, নিচে আছি, রেডি হয়ে আসো। মেঘ মাথা নেড়ে শাড়ি বদলে কালো রঙের চুড়িদার পরে নেয়। চুল বেনি করে মাথায় ভালো করে ওড়না পেঁচিয়ে নেমে আসে। মেঘকে নামতে দেখে রুদ্র উঠে বেরিয়ে যায়। মেইন গেটের সামনে আসতে দেখে রুদ্র বাইক নিয়ে দাঁড়িয়ে। মেঘ এগিয়ে যেতেই তাকে উঠতে বলে, তবে মেঘ ঠায় দাঁড়িয়ে থাকে। তা দেখে রুদ্র বলে, কি উঠছো না কেন? এখানে কি সারা রাত পার করবে? মেঘের কণ্ঠে অসহায়ত্ব। আমি কোনোদিন বাইকে উঠিনি, ভয় লাগছে। রুদ্র ফুস করে শ্বাস ছেড়ে বলে, ওঠো, কিছু হবে না। মেঘ ধীরে ধীরে উঠে বসে, তাদের মাঝে অনেকটা ফাঁকা রেখে। তবে মনে ভয়, যদি পড়ে যায় তাহলে কি লজ্জা। রাতে শুতে পারো আমার বুকে, আর ভাইকে লেগে বসতে পারো না? রুদ্রের কথায় মেঘ থতমত খেয়ে তাকায় লুকিং গ্লাসে। রুদ্র সেদিকেই তাকিয়ে লজ্জায় চোখ সরিয়ে ফেলে। মনে মনে বিড়বিড় করে, দিন দিন অসভ্য হয়ে যাচ্ছে, মুখে কিছু আটকায় না। আগের রুদ্রই তো ভালো ছিল। রুদ্র ফের বলে ওঠে। ঠিক হয়ে ধরে বসো। মেঘ এবার রুদ্রের সাথে ঘেঁষে বসে, তার কাঁধে হাত রাখে। রুদ্র বাইক স্টার্ট দিতেই চলতে শুরু করে। রাত হলেও ঢাকা শহরের রোডগুলোতে লাইটের আলোয় একদম আলোকিত। মেঘের প্রথমে ভয় লাগলেও পর মুহূর্তে সে উপভোগ করতে থাকে। স্বামীর সাথে রাতের শহরে বাইক করে ঘোরা শক্ত সবারই থাকে, হোক তাদের অন্য গন্তব্য। তবে ইচ্ছে তো পূরণ হলো। হসপিটালে পৌঁছে রুদ্র গাড়ি পার করে এসে মেঘের হাত ধরে হাঁটা দেয়। 4 তলায় 203 নাম্বার কেবিনে আসতে সবাইকে দেখতে পায়। কেবিনটা বড় বিধায় সবাই অনায়াসেই আছে।
মেঘ দাদির কাছে গিয়ে দেখে ঘুমিয়ে আছেন তিনি। রুদ্র বাকিদের উদ্দেশ্যে বলে ওঠে, সবাই বাড়ি চলে যাও, আমি আর মেঘ আছে এখানে। আর আম্মু, তুমিও যাও, ফ্রেশ হয়ে খেয়ে তারপরে এসো। রুদ্রের কথায় সবাই সম্মতি জানিয়ে চলে যায়। মেঘ দাদির পাশের চেয়ারটায় বসে আছে। রুদ্র গিয়ে সোফায় বসে পড়ে। কিছুক্ষণ পর একটা নার্স আসে চেক আপ করতে। মেয়েটি অনেকক্ষণ ধরেই দাদির পাশেই দাঁড়িয়ে একবার পালস চেক করে তো একবার স্লাইন দেখে, একবার ওষুধের এদিক সেদিক করে দেখছে। মেঘ ব্যাপারটা লক্ষ্য করে। কিছুক্ষণ মেয়েটিকে পর্যবেক্ষণ করেই চোয়াল শক্ত হয়ে যায়, কারণ নার্সটি হুদাই এখানে কোনো কাজ নেই আর চোখে রুদ্রকে ঘুরে ফিরে দেখছে। মেঘের ভীষণ অসহ্য লাগে। মেয়েটি যাচ্ছেই না দেখে সে উঠে রুদ্রের পাশে গিয়ে ধপ করে বসে পড়ে। রুদ্র ফোনের মধ্যে ডুবেছিল। মেঘের দিকে একটু তাকিয়ে দেখে গাল ফুলিয়ে আছে। মোবাইল পকেটে রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে? মেঘ কঠিন চোখে রুদ্রের দিকে ফিরে মাথা নাড়িয়ে কিছু না বুঝিয়ে আবার সামনের দিকে নজর দেয়। মেঘের নজর অনুসরণ করে সামনে তাকায়, দেখে একজন নার্স দাদির বেডের পাশে ঘুরঘুর করছে আর তার দিকে তাকাচ্ছে। রুদ্রকে তাকাতে দেখে লাজুক হেসে আবার চোখ ফিরিয়ে নেয়। এবার যেন তেলে বেগুনে জ্বলে ওঠে। আমি আইসক্রিম খাবো। রুদ্র অবাক হয়ে বলে, এখন? জি, এক্ষুনি এনে দিন। রুদ্র কিছু একটা আঁচ করে হালকা হেসে বলে। আচ্ছা, সাদকে বলে দিচ্ছি আমাকে নিয়ে আসার সময় আনতে। মেঘ তড়িৎ গতিতে বলে ওঠে, না, আমার এক্ষুনি চাই, আপনি গিয়ে নিয়ে আসবেন। রুদ্র উঠে দাঁড়ায়, হালকা হেসে বেরিয়ে যায়। এদিকে নার্সটি রুদ্রকে চলে যেতে দেখে কিছুক্ষণ অপেক্ষা করে না পেয়ে নিজেও যেতে নেয়। মেঘ তাকে প্রশ্ন করে আটকে দেয়। দাদির শরীরের অবস্থা এখন কেমন? মেয়েটি ফের যেতে নেয়। মেঘ আবার বলে ওঠে, ও, ইনি আমার দাদি শাশুড়ি, আর আমার সাথে যে ছিল সে আমার হাজব্যান্ড। মেয়েটি দ্রুত মেঘের দিকে তাকায়। মেঘ উঠে দাঁড়িয়ে দাদির বেডের পাশের ফলের ঝুড়ি থেকে চাকু নিয়ে হাতে স্লাইড করতে করতে বলে, আর আমার হাজব্যান্ডের ওপর কেউ নজর দিলে তার চোখ তুলতে মন চায় আমার। মেয়েটি ভয়ে ঢোক গেলে বেশ বুঝতে পারছে ভুল জায়গায় চোখ দিয়েছে। সে তো ভেবেছিল সিঙ্গেল। মেঘ মেয়েটির কাছে এসে মুচকি হেসে বলে, একবার জানো, একটি মেয়েকে টাকলা বানাই দিছিলাম, আমার জামাইকে নাকি তার ভালো লেগেছিল তাই। মেয়েটি দ্রুত তার হাত চুলে দেয়, আমতা আমতা করে বলে দ্রুত বেরিয়ে যেতে নেয়। তবে দরজার বাইরে রুদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে দাঁড়িয়ে যায়। রুদ্র হেসে হেসে বলে, সাবধান খালাম্মা, আমার বউ কিন্তু হেব্বি গুন্ডি। মেয়েটি চোখ নামিয়ে চলে যায়। রুদ্র সেই অনেক আগেই এসেছে, তবে ঢোকেনি। মেঘের কথা শুনে হাসতে হাসতে মাথা চুলকায়। মেঘ তাকে নিয়ে জেলাস। ইন্টারেস্টিং। রুদ্র আসতেই মেঘ চুপচাপ গিয়ে বসে পড়ে সোফায়। রুদ্র দুটো আইসক্রিম এনেছে মেঘের জন্যই, তবে মাথায় দুষ্টু বুদ্ধি আসতেই বলে, আরে, নাস্টি কোথায় গেল? মেঘ চেহারা গম্ভীর করে বলে, ওরে দিয়ে আপনার কি? আরে, 2টা আইসক্রিম এনেছিলাম, একটা তাকে দিব ভেবেছিলাম। মেঘের মুখটা পরক্ষণেই চুপসে যায়। এর আগে হাতের আইসক্রিমটা রুদ্রের হাতে দিয়ে বলে, যান গিয়ে খুঁজে দুইটাই দিয়ে আসুন। রুদ্র অবাক হওয়ার ভান করে বলে, ও মা, তুমি খাবে না? না। আচ্ছা, তাহলে যাই, খুঁজে দিই। রুদ্রের কথা শেষ করার আগেই মেঘ দ্রুত রুদ্রের হাত থেকে নেয়। দুইটার প্যাকেটটি খুলে কামড় বসায়। তা দেখে রুদ্র শব্দ করে হেসে ওঠে। জেলাস বুঝি? মেঘ রাগে চোখে একবার তাকিয়ে আবার মাথা নিচু করে নিজের খাওয়ায় মন দেয়। এই লোকের সাথে কথাই বলবে না আপাতত। কিছুক্ষণের মধ্যে রুদ্রের মা চলে আসে। আজ রাত তিনিই থাকবেন। তারপর রুদ্র ও মেঘকে নিয়ে বাসায় চলে আসে। 2 দিন পর মেঘরা ভার্সিটির মাঠে বসে আছে, ক্লাস শেষ। তাদের ডান পাশে রুদ্র তার গ্যাং নিয়ে আড্ডা দিচ্ছে। মেঘ ঘুরে ফিরে তাকে আর চোখে লক্ষ্য করছে। হঠাৎ কোথা থেকে একটি মেয়ে সে রুদ্রের সামনে দাঁড়ায়, হাতে থাকা ফুল রুদ্রের হাতে দেয়। হুট করে দেওয়ায় রুদ্র তা হাতে নেয়। মেয়েটি লাজুক কণ্ঠে বলে, রুদ্রের কপালে হালকা বিরক্তির ছাপ পড়ে। সোজা হয়ে দাঁড়িয়ে যায়, কিছু বলতে যাবে, নজর যায় মেঘের দিকে। তাদের দিকেই এক ধ্যানে কড়া চোখে তাকিয়ে। রুদ্রের হাতে মেয়েটির দেওয়া ফুল দেখে মনটা খারাপ হয়ে যায়। মেঘ উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে হাঁটা দেয় অন্যদিকে ফিরে। বাকিরা জিজ্ঞেস করলে কিছুই বলে না। রুদ্র দ্রুত ফুলগুলো নিচে ফেলে রাগি চোখে তাকায়। কোন ডিপার্টমেন্টের? মেয়েটি ভড়কে যায় হঠাৎ এমন প্রশ্নে, তবে নিজেকে ঠিক রেখে বলে। আর কিছু বলার আগে রুদ্র একটা রাম ধমক দিয়ে ওঠে। শাট আপ,
আর একটা কথা বললে গলা লাল করে দিব মেয়ে। বলেই মেঘ যেখানে বসেছিল সেদিকে তাকিয়ে দেখে বাকিরা সেখানে। তার মানে ক্যাম্পাসের পিছে মেঘ একা গেছে। চিহ্নিত হয়ে সে সেদিকে ছোটে। যেতে যেতে মেয়েটিকে এটাও বলে যায়, আমার বউ তোমার থেকে 1000 গুণ সুন্দর, চরিত্র আরো বেশি সুন্দর, এমন ক্যারেক্টারলেস না। রাহুল, শান্তরা ব্যথিত বাকি সবাই অবাক হয়ে যায় রুদ্রের কথায়। তার বউ মানে? এই প্রশ্ন সবার মনে জাগে। মেঘ হাঁটছে। সেখানে তার দম বন্ধ লাগছিল। কেন জানি এই কয়দিন রুদ্রের পাশে অন্য কাউকে সহ্যই হয় না। মুহূর্তেই ভাবে, আমি কি বেশি রিয়াক্ট করে ফেলছি ইদানিং রুদ্রকে নিয়ে? উফ, অসহ্য লাগছে সব। আমি কি ওনাকে নিয়ে বেশি সিরিয়াস হয়ে যাচ্ছি দিন দিন? এগুলো কি ঠিক?